ইরানের আকাশে তখনও সূর্য ওঠেনি। তেহরানের রাজপথে ট্যাঙ্কের শব্দ, মসজিদের মিনার থেকে ভেসে আসছে বিপ্লবের ডাক। একজন তরুণ আলেম, চোখে আগুন, কণ্ঠে বিদ্রোহ, যিনি একসময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন ছিলেন। কিন্তু একসময় তিনি ছিলেন কারাবন্দী, নির্বাসিত, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একজন বিপ্লবী। এই মানুষটি জীবনের গল্প শুধু রাজনীতির নয়, এটা ক্ষমতা, বিশ্বাস, যুদ্ধ আর ষড়যন্ত্রের গল্প। আজ আমরা জানব কিভাবে একজন সাধারণ ধর্মীয় ছাত্র ইরানের সর্বোচ্চ ক্ষমতার আসনে পৌঁছালেন এবং 2026 সালের ফেব্রুয়ারিতে মিসাইল হামলায় নিহত হয়ে ইতিহাসের এক অধ্যায় হয়ে গেলেন। তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভস। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব আয়াতুল্লাহ আলী খামেনির গল্প, তার শৈশব ও পারিবারিক জীবন, কিভাবে তিনি বিপ্লবী হয়ে উঠলেন, কারাবরণ ও শাহবিরোধী আন্দোলন, খোমেনির উত্তরসূরি হওয়ার গল্প, ক্ষমতায় আসার পর তার নীতি ও বিতর্ক, পশ্চিমা বিশ্বের সঙ্গে দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্যে তার প্রভাব। শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও, কারণ এই গল্প শুধু একজন মানুষের নয়, এটা একটি দেশের ভাগ্য বদলের গল্প। 1939 সালের 19 এপ্রিল ইরানের পবিত্র শহর মাশহাদে জন্ম নেন আলী খামেনি। তার বাবা ছিলেন একজন দরিদ্র কিন্তু কঠোর ধর্মীয় আলেম, সৈয়দ জাওয়াদ খামেনি। ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন কোরআনের তিলাওয়াত, ফিকাহ শিক্ষা, শিয়া মতবাদের কঠোর অনুশাসনের মধ্যে। অন্য শিশুরা যেখানে খেলাধুলা করত, সেখানে খামেনি পড়তেন ইসলামী দর্শন আর ইতিহাস। তবে তার জীবনে শুধু ধর্মই ছিল না, তিনি ভালোবাসতেন কবিতা, ফার্সি সাহিত্য, আরবি অনুবাদ, এমনকি রুশ সাহিত্যেও। এই সাহিত্য চর্চা পরবর্তীতে তার রাজনৈতিক ভাষাকে আরও ধারালো করে তোলে। কৈশোরে তিনি ভর্তি হন একটি ধর্মীয় মাদ্রাসায়। তার শিক্ষকেরা বলতেন এই ছেলেটা আলাদা। তিনি ছিলেন তর্কে দক্ষ, স্মরণশক্তিতে প্রবল এবং প্রশ্ন করতে ভয় পেতেন না। ইরানে তখন ক্ষমতায় ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। শাহের শাসন ছিল পশ্চিমাপন্থী ও রাজতান্ত্রিক, আর ধর্মীয় আলেমদের চোখে তিনি ছিলেন ইসলাম বিরোধী, বিদেশ নির্ভর, অন্যায় শাসন। এই সময়ই আলী খামেনির মধ্যে জন্ম নেয় প্রথম বিদ্রোহের বীজ। বিপ্লবী চিন্তার সূচনা বিশেষভাবে প্রভাব ফেলেন একজন আলেম, আয়াতুল্লাহ আলী খামেনি। খোমেনির ভাষণে বলা হতো শাহ হলো আমেরিকার দাস। এই কথাগুলো তখন খামেনির মনে আগুন ধরিয়ে দেয়। তিনি গোপনে বিপ্লবী লিফলেট বিলি করতেন, খোমেনির বক্তব্য ছড়াতেন, গোপন বৈঠকে অংশ নিতেন এবং ফল আসে দ্রুত গ্রেপ্তার ও নির্যাতন। 1960-এর দশকে শাহের গোপন পুলিশ সাভা তাকে গ্রেপ্তার করে। কারাগারে তাকে মারধর করা হয়, চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয়, মানসিক চাপ দেওয়া হয়। কিন্তু তিনি ভাঙেননি, বরং কারাগারে তিনি কবিতা লেখেন, পড়েন কোরআন আর তৈরি করেন ভবিষ্যতের নেতৃত্বের মানসিকতা। বারবার গ্রেফতারের পর ইরানের প্রত্যন্ত অঞ্চলে তাকে নির্বাসনে পাঠানো হয়। এই সময় তিনি করেন সাধারণ মানুষের সাথে বসবাস, দরিদ্রদের কষ্ট দেখা, রাজনীতিকে ধর্মের সাথে জুড়ে দেওয়ার শিক্ষা। এই নির্বাসন তাকে শুধু আলেম নয়, একজন রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তোলে। 1977 সাল ইরানের রাজপথে জমতে শুরু করেছে ক্ষোভ। শাহের বিলাসিতা একদিকে আর মানুষের দারিদ্র্য অন্যদিকে। মসজিদ হয়ে ওঠে আন্দোলনের কেন্দ্র, মাদ্রাসা হয়ে ওঠে বিদ্রোহের ঘাঁটি। আর এই বিদ্রোহের আড়ালে নীরবে কাজ করে চলেছেন আলী খামেনির মতো বিপ্লবীরা। 1979 সালের ফেব্রুয়ারি 14 বছরের নির্বাসন শেষে আয়াতুল্লাহ খামেনি ফিরে আসেন ইরানে। তেহরানের আকাশে তখন একটাই স্লোগান, শাহ নিপাত যাক। এই মুহূর্তে খামেনি হয়ে ওঠেন খোমেনির ঘনিষ্ঠ সহযোগী। তিনি কাজ করেন ভাষণের অনুবাদ, বিপ্লবী প্রচার করে, ধর্মীয় ও রাজনৈতিক সমন্বয়। খোমেনি বুঝে যান এই মানুষটি শুধু আলেম নন, তিনি একজন সংগঠক। 11 ফেব্রুয়ারি 1979 শাহের সেনাবাহিনী আত্মসমর্পণ করে। ইরান হয়ে ওঠে ইসলামী প্রজাতন্ত্র। এটা শুধু সরকার পরিবর্তন নয়, এটা ছিল ইতিহাস বদলে যাওয়ার মুহূর্ত। আর সেই নতুন রাষ্ট্রের ভিত গড়ার কাজ শুরু হয়। বিপ্লবের পরপরই খামেনিকে দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, ইসলামী বিপ্লবী কাউন্সিল, প্রচার ও সাংস্কৃতিক দপ্তর, ধর্মীয় ও সামরিক বাহিনীর সংযোগ। তিনি হয়ে ওঠেন খোমেনির বিশ্বস্ত মুখ। তার কাজ ছিল বিপ্লবকে ধর্মীয় বৈধতা দেওয়া, নতুন শাসনের পক্ষে জনমত তৈরি করা, পশ্চিমার প্রভাব রোধ করা। 1980 সালে সাদ্দাম হোসেন ইরানে হামলা চালান। শুরু হয় 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে মারা যায় লাখ লাখ মানুষ, ধ্বংস হয় শহর, আর রাষ্ট্র শেখে যুদ্ধের ভাষা। খামেনি তখন শুধু ধর্মীয় নেতা নন, তিনি একজন রাষ্ট্রীয় মুখ। তার ভাষণ ছিল এটা শুধু যুদ্ধ নয়, এটা বিশ্বাসের লড়াই। 1981 সাল ইরানের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচনে খামেনির জয় হয়। তিনি তখন একজন বিপ্লবী থেকে একজন প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি হিসেবে তার লক্ষ্য বিপ্লবকে স্থায়ী করা, পশ্চিমা প্রভাব ঠেকানো, যুদ্ধকালীন রাষ্ট্র চালানো। কিন্তু তার জীবন তখন বিপদমুক্ত নয়। 1981 সালের এক জনসভায় তার পাশে বিস্ফোরণ ঘটে। তিনি গুরুতর আহত হন, এক হাত প্রায় অচল হয়ে যায়, শরীরে ঢুকে যায় শার্প নেল, কিন্তু তিনি বেঁচে যান। এই ঘটনায় তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। মানুষ ভাবতে শুরু করে এই মানুষটা একজন বিশেষ মানুষ। 1979 সাল ইরানের বিপ্লবের জনক খোমেনি মারা যান।
রাষ্ট্র পড়ে যায় নেতৃত্ব সংকটে। প্রশ্ন ওঠে, কে হবে পরবর্তী নেতা? অনেকেই ভাবেন খামেনি তো বড় আলেম নন, কিন্তু ক্ষমতার ভেতরের রাজনীতি ভিন্ন সিদ্ধান্ত নেয়। 1989 সালে তিনি নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে। এক লাফে রাষ্ট্রপতি থেকে সর্বোচ্চ ক্ষমতার আসন। তার হাতে সেনাবাহিনী, বিচার বিভাগ, মিডিয়া, পররাষ্ট্রনীতি। এখান থেকে শুরু হয় তার দীর্ঘ শাসন। 1989 সাল, খোমেনির মৃত্যুর পর ইরান যেন এক বিশাল জাহাজ, যার ক্যাপ্টেন নেই। ধর্মীয় পরিষদ বসে, ঘন্টার পর ঘন্টা আলোচনা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় খামেনি হবেন সর্বোচ্চ নেতা। কিন্তু সমস্যা ছিল একটাই, তিনি তখনও শীর্ষ পর্যায়ের আয়াতুল্লাহ নন। তাই সংবিধান বদলানো হয়, নেতার জন্য শর্ত শিথিল করা হয়। এভাবে শুরু হয় এক নতুন অধ্যায়। ক্ষমতা অনুযায়ী আইন, আইন অনুযায়ী ধর্ম, ক্ষমতা কেন্দ্রীভূত করা। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি একে একে নিজের নিয়ন্ত্রণে নেন সেনাবাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় টিভি ও রেডিও। রাষ্ট্রপতি থাকলেও আসল ক্ষমতা তার হাতে। ইরানে বলা হয় রাষ্ট্রপতি প্রশাসক আর সর্বোচ্চ নেতা হলো মালিক। ইরানের বিপ্লবের মূল স্লোগান ছিল মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। খামেনির আমলে এই স্লোগান হয়ে ওঠে রাষ্ট্রীয় নীতি। আমেরিকার চোখে ইরান মানে পারমাণবিক হুমকি আর সন্ত্রাসদের পৃষ্ঠপোষক, আর ইরানের চোখে আমেরিকা মানে শাহের পৃষ্ঠপোষক আর মুসলিম বিশ্বের শত্রু। এই দ্বন্দ্ব শুধু কূটনীতিতে নয়, গোপন যুদ্ধে রূপ নেয়। লেবাননে শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের ছায়ায় গড়ে ওঠে। খামেনির নীতি ছিল যুদ্ধ দূরে রাখো, শত্রুকে লড়াইয়ে ব্যস্ত রাখো। ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন সব জায়গায় ইরানের ছায়া পড়তে শুরু করে। এই কৌশলকে বলা হয় প্রক্সি ওয়াকার। 1990-এর দশকে ইরান গোপনে শুরু করে পারমাণবিক কর্মসূচি। সরকারি বক্তব্য, এটা শান্তিপূর্ণ বিদ্যুৎ প্রকল্প। পশ্চিমাদের বক্তব্য, এটা বোমার প্রস্তুতি। এই দ্বন্দ্ব নতুন নিষেধাজ্ঞা ডেকে আনে। অর্থনীতি দুর্বল হয়, মুদ্রা পড়ে যায়, সাধারণ মানুষ চাপে পড়ে। কিন্তু খামেনির বক্তব্য ছিল স্বাধীনতার দাম আছে। 1997 সালে রাষ্ট্রপতি হন সংস্কারপন্থী নেতা খাতামি। তিনি চান পশ্চিমের সাথে সম্পর্ক, সামাজিক স্বাধীনতা, সংবাদ মাধ্যমে স্বাধীনতা। কিন্তু সর্বোচ্চ নেতা চান ধর্মীয় নিয়ন্ত্রণ, বিপ্লবী আদর্শ, শত্রুতা বজায় রাখা। এখানেই তৈরি হয় দুই শক্তির সংঘর্ষ। রাষ্ট্রপতি বনাম সর্বোচ্চ নেতা, আর শেষ পর্যন্ত জিতে যান সর্বোচ্চ নেতার ইচ্ছা। জনগণের চোখে খামেনি, একদল মানুষ বলেন তিনি ইসলামের রক্ষক, আরেক দল বলেন তিনি স্বৈরশাসক। তার ছবি থাকে মসজিদে, স্কুলে, আদালতে, সেনা ক্যাম্পে। তিনি হয়ে ওঠেন একজন নেতা নয়, একজন প্রতীক। ইরানের রাজনীতি চিরকালই জটিল ছিল, কিন্তু 2009 সালে সবুজ আন্দোলন একটি নতুন অধ্যায় খুলে দেয়। নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে মহাসড়কে উত্তেজনা, ঘোষণায় বিদ্রোহ, আর পুলিশ সেনা মুখোমুখি। এই আন্দোলনের মুখে খামেনি আবারও প্রমাণ করেন ক্ষমতা মানে শুধু নেতৃত্ব নয়, এটা রক্ষা করা কঠিন যুদ্ধ। তবুও আন্দোলন শেষ পর্যন্ত আটকানো হয়। একদিকে ইরানের সশস্ত্র টুল গোষ্ঠী, অপরদিকে ইসরায়েল ও পশ্চিমা শক্তি। এটা ছিল কূটনীতি নয়, এটা ছিল ছায়াযুদ্ধ। ইসরায়েল বারবার টার্গেট করে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। ইরান উত্তরে হেজবুল্লাহ ও হামাসের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। এটি শুধু যুদ্ধ নয়, এটি প্রক্সি কনফ্লিক্ট যুদ্ধে রূপ নেয়। 2026 সালের অপারেশন এপিক ফিউরি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে উত্তেজনা পিকে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালায়, যা তারা ডাক দেয় অপারেশন এপিক ফিউরি নামে। এই অভিযানে ক্ষেপণাস্ত্র, বিমান হামলা, উচ্চমানের গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়। এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের শক্তিশালী নেতৃত্বকে নিরস্ত্র করা, তার প্রতিষ্ঠান ও ক্ষমতা ধ্বংস করা। 28 ফেব্রুয়ারি 2026 সালে এই হামলার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন তার তেহরান কেন্দ্রে অবস্থিত দপ্তরে। ইরান সরকার 1 মার্চের দিকে তার মৃত্যুর বিষয়টি সরকারিভাবে ঘোষণা করে এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এই ঘটনায় শুধুমাত্র খামেনি নয়, তার পরিবারের সদস্যরা আহত ও নিহত হয়েছে, যেমন তার মেয়ে, জামাতা ও নাতি। কিন্তু এই হত্যাকাণ্ড শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বিশ্ব রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কিছু দেশ এটিকে ন্যায্য বলে অভিহিত করে, অনেকে এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে ঘোষণা করে। মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য বদলে যায়, বিশ্ববাজারে তেল ও নিরাপত্তার উদ্বেগ বাড়ে। ইরান প্রতিশোধের শপথ নেয় এবং বিশ্বজুড়ে সহিংসতা বেড়ে যায়। একটি যুগ শেষ হলো, একটা নেতা চলে গেলেন, কিন্তু ইতিহাস থেমে নেই। আপনি কি দেখতে চান ইরানের নতুন নেতৃত্ব গড়ে উঠবে? মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য কি বদলাবে? আর বিশ্ব এই শক্তি পরিবর্তনের মুখে কিভাবে প্রতিক্রিয়া জানাবে? পরবর্তী অধ্যায়ে সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। তাহলে অপেক্ষা কেন? আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন, আর আমাদের সঙ্গে এই ইতিহাসের পথে যাত্রা চালিয়ে যান। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।